আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজের সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। চূড়ান্ত সামরিক উৎকর্ষ অর্জন করেছে খামেনির বাহিনী। এবার মহাকাশ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও স্টারলিংকের সব স্যাটেলাইট ধ্বংস করার ঘোষণা তেহরানের। ইরানের ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন। আবারও ইরানের সেনা পাঠালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিপ্লব হতে পারে। অবরোধ না তুললে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হবে, ইরানের হুঁশিয়ারি। ইসরায়েলে জড়ো হচ্ছে কয়েক ডজন সামরিক মার্কিন বিমান। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর দিন কি ফুরিয়ে আসছে, দ্য ইকোনমিস্টের বিস্ফোরক প্রতিবেদন। ইরাকের মাটিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির সন্ধান। ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চূড়ান্ত সামরিক উৎকর্ষ অর্জন করেছে খামেনির বাহিনী। এবার মহাকাশ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও স্টারলিংকের সব স্যাটেলাইট ধ্বংস করার ঘোষণা তেহরানের। স্থল, আকাশ ও সমুদ্র ছাড়িয়ে এখন মহাকাশে যুদ্ধের ডাক দিল ইরান। দেশটির রাষ্ট্র সমর্থিত ফার্স্ট নিউজ এজেন্সি এক আলোচনায় ইসরায়েল ও আমেরিকার স্যাটেলাইট অবকাঠামো ধ্বংস করার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেছে। তেহরানের ঘোষণা, নিম্ন কক্ষপথে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হবে ইসরায়েলের সব কৃত্রিম উপগ্রহ, এমনকি এলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কও। প্রতিবেদন অনুযায়ী ফার্স্ট নিউজে প্রচারিত আলোচনায় দেখানো হয়েছে কিভাবে একটি মাত্র ক্ষেপণাস্ত্র নিম্ন আর্থ অরবিটে বিস্ফোরণ ঘটালে তা হাজার হাজার স্যাটেলাইটের যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থা বিকল করে দিতে পারে। বিশেষ করে সামরিক, বেসামরিক ও ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত স্পেস এক্সের স্টারলিংক নেটওয়ার্ককে টার্গেট করা হবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। স্টারলিংক বর্তমানে নিম্ন কক্ষপথে কয়েক হাজার স্যাটেলাইট নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে। ইসরায়েলের সামরিক যোগাযোগ ও গুপ্তচর বৃত্তির জন্য স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের দাবি, এইসব স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র তাদের ভান্ডারে রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এমন ঘোষণা সরাসরি মহাকাশে সশস্ত্র সংঘাতের ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক আইনে মহাকাশকে নিরস্ত্র রাখার চুক্তি থাকলেও ইরান পরোক্ষভাবে জানিয়ে দিচ্ছে ভূমি বা সমুদ্র পথে যুদ্ধ সীমাবদ্ধ রাখতে তারা বাধ্য নয়। ইরান ইসরায়েল উত্তেজনা যখন ষষ্ঠীর মাথায়, ঠিক তখনই এই হুঁশিয়ারি আগুনে ঘি ঢালার সামিল। পেন্টাগন বা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, মহাকাশ যুদ্ধের কল্পনা যদি বাস্তবে রূপ নেয় তাহলে সেটি হবে ধ্বংসাত্মক ধ্বংসাবশেষ ও কেসলার সিনড্রোম, যার ফলে পুরো নিম্ন কক্ষ পাপ অনাবাসিক হয়ে পড়তে পারে, যা ভবিষ্যতের সব উপগ্রহ বা মহাকাশ অভিযান অচল করে দেবে। বিশ্ব এখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ইরানে ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন। তেহরানের হাফতে তীর স্কয়ারের একটি বুথ, ভেতরে সামরিক পোশাক পরা এক ব্যক্তি আগ্নেয়াস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। সামনে বসে তা শুনছেন নারী, পুরুষ, এমনকি কিশোররা। হাফতে তীর স্কয়ারের এমন আরো কয়েকটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। একটিতে দেখা যাচ্ছে বুথে নারীরা অস্ত্র চালানোর বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন সামরিক বাহিনীর আরেক প্রতিনিধি। বার্তা সংস্থাটি বলছে, দেশটিতে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্বেগ বাড়ায় এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। হাফতে তীর স্কয়ারের প্রকাশিত ছবিগুলো রোববারের। একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন সতর্কবার্তা দিয়ে বলেছেন, দ্রুত শান্তি চুক্তি না করলে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এমন হুমকির দিনেই তেহরানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ হয়েছে। এতে সরকারপন্থী কয়েকশো নারী, পুরুষ অংশ নেন। তাদের হাতে ছিল প্রয়াত নেতা আলী খামেনি ও বর্তমান নেতা মুস্তফা খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড। মার্কিন গণমাধ্যম সিএনএনও সোমবার ইরানিদের অস্ত্র প্রশিক্ষণ নেওয়া ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
তেহরানের অভিজাত এলাকা তাজরিশ স্কয়ারের মিছিলে অংশ নিয়েছিলেন তিয়ানা নামের এক তরুণী। তিনি বলেন, আমি আমার দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পুরোপুরি প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিকে গুরুত্ব না দিয়ে তিয়ানা বলেন, আমাদের সব মানুষ, পুরো সেনাবাহিনী এবং যত কমান্ডার আছেন সবাই জীবন দিতে প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি সন্ধ্যায় ইরান জুড়ে সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের বুথ দেখা যাচ্ছে। সেখানে সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভানুক স্কয়ারের এমন একটি বুথে সিএনএন এর সাংবাদিকরা দেখেন কালো চাদর গায়ে জড়ানো এক নারী AK-47 অ্যাসল্ট রাইফেল চালানোর নিয়ম শিখছেন। সামরিক পোশাক পরা এক মুখোশধারী ব্যক্তি তাকে অস্ত্রটি খোলা ও ফের জোড়া দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। ইরানে আবারও মার্কিন সেনা মোতায়েন করা হলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প ঘনিষ্ঠ সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, আপনি যদি ইরানে মার্কিন সেনা পাঠান তাহলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব ঘটবে। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে দেশটির ভেতরে নতুন করে বিতর্ক শুরুর মধ্যে টেইলর গ্রিন এমন মন্তব্য করলেন। কঠোর ভাষায় তিনি বলেন, আমরা শেষ। আমরা বলেছি আর কোনো বিদেশি যুদ্ধ নয় এবং আমরা তাই বোঝাতে চেয়েছি। এই জোট একত্রিত হবে এবং অপ্রতিরোধ্য হবে, আমি এটা নিশ্চিত। এই যুদ্ধ বন্ধ করুন, এটা বোকামি। এদিকে সময় ফুরিয়ে আসছে, কিছুই অবশিষ্ট থাকবে না। ইরানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বর্তমান সংকট নিরসনে ইরান যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্প লিখেছেন, ইরানের সময় শেষ হয়ে আসছে, তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এর আগে 11 মে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তিটি লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের দেয়া জবাবকে তিনি স্টুপিড বলেও আখ্যা দেন। তখন থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র ডন। অবরোধ না তুললে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হবে, ইরানের হুঁশিয়ারি। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দর অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের জন্য কবরস্থানে পরিণত হতে পারে। ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও দেশটির রেভলিউশনারি গার্ড IRGCর সাবেক কমান্ডার মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। রেজাই বলেন, ইরানি সামরিক বাহিনী আরও সংঘাতের জন্য প্রস্তুত। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি, অবরোধ শেষ করুন, না হলে ওমান সাগর আপনাদের জন্য কবরস্থানে পরিণত হবে। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধকে যুদ্ধের কাজ হিসেবে উল্লেখ করেন তিনি এবং বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ করা তেহরানের অধিকার। রেজাই আরও দাবি করেন, ইরানের নৌ অবরোধ দীর্ঘায়িত হলে তা বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে। জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরায়েলে নেমেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, গত 24 ঘন্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে বলে ধারণা। তবে কি ধরনের অস্ত্র এসেছে তা জানায়নি চ্যানেল 13। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দোহা ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আল মাসরি বলেছেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র আগামী 1 বা 2 দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করবে। আল মাসরি আল জাজিরাকে বলেন, এর কারণ হলো বিভিন্ন ধরনের লোক ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্পের নিজের প্রশাসনেরই অত্যন্ত যুদ্ধবাজ ব্যক্তিরা
রয়েছেন। এল মাসরি বলেন, তিনি ইরানিদের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন এবং আশা করেছিলেন তা পাননি। তিনি আরও যোগ করেন যে ট্রাম্প আলোচনা ভিন্নভাবে এগোবে বলেও আশা করেছিলেন এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং এর সঙ্গে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনে তার উচ্চ প্রত্যাশা ছিল। এল মাসরি বলেন, তিনি বিশ্বাস করেন যে এই মুহূর্তে ট্রাম্পের জন্য যুদ্ধ শেষ করে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে, কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি তার জন্য একটি সত্যিকারের বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। তবে তার এমনটা করার সম্ভাবনা খুবই কম, কারণ ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার জনগণের কাছে একটি বিশ্বাসযোগ্য বিজয়ের ঘোষণা নিয়ে ফিরে যেতে পারবেন না, আর এই আশঙ্কাই তাকে যুদ্ধের দিকে আরো বেশি প্ররোচিত করছে। নেতানিয়াহুর দিন কি ফুরে আসছে? দ্য ইকোনমিস্টের বিস্ফোরক প্রতিবেদন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে রাজনৈতিক পতনের পূর্বাভাস নতুন নয়। গত 2.5 বছরে বিশ্লেষকরা বহুবার বলেছেন তার সরকারের পতন ঘটতে চলেছে, কিন্তু প্রতিবারই তিনি সংকট এড়িয়ে গেছেন। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। তার জোটেরই গুরুত্বপূর্ণ শরিক অতি রক্ষণশীল দলগুলোর চাপ সরকারকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখানে আগামী নির্বাচনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। আগামী 20 মে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার পক্ষে ভোট হতে পারে, আর সেটি হলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। নেতানিয়াহু হয়তো এই ভোট ঠেকানোর শেষ চেষ্টা করবেন, তবে তিনি বড়জোর হার কয়েক সপ্তাহই সময় পাবেন, কারণ বর্তমান নেসেটের মেয়াদ শেষ হয়ে আসছে এবং আগামী 27 অক্টোবরের মধ্যে নির্বাচন করা আইনগতভাবে বাধ্যতামূলক। নেতানিয়াহু সরকারের সম্ভাব্য পতনের তাৎক্ষণিক কারণটি হলো কট্টর অর্থোডক্স দলগুলোর একটি দাবি। তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা থেকে স্থায়ী অব্যাহতি দিয়ে আইন পাশে চাপ দিচ্ছিল। নেতানিয়াহু এই আইন পাশে রাজি থাকলেও প্রয়োজনীয় ভোট মেলাতে ব্যর্থ হন, কারণ ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে এই বৈষম্যমূলক আইন নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে। সাধারণ ইসরায়েলিদের বড় অংশই মনে করে ধর্মীয় গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার তাদের উপর বোঝা চাপাচ্ছে। আগামী নির্বাচনে এটি অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হতে যাচ্ছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির এক পার্লামেন্ট সদস্য অকপটে স্বীকার করেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং কোনো চূড়ান্ত ফলাফল না আসায় আমরা হয়তো আগামী নির্বাচনে হারতে যাচ্ছি। তবে এই নির্বাচন গাজা যুদ্ধের নৃশংসতার কোনো জবাবদিহি হবে না, কারণ বেশিরভাগ ইসরায়েলি এখনো এই যুদ্ধগুলোকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেই সমর্থন করে। মূলত বিরোধী জোটের কাছে এই লড়াই নেতানিয়াহুর হাত থেকে ইসরায়েলের গণতন্ত্র রক্ষার লড়াই। ইরাকের মাটিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির সন্ধান। ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনী 2টি গোপন ঘাঁটি পরিচালনা করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, আল নুখাইব শহরের কাছে অবস্থিত এই ঘাঁটিগুলোর একটির অস্তিত্ব গোপন রাখার চেষ্টায় ইসরায়েলি বাহিনী এক রাখাল ও একজন ইরাকি সেনাকে হত্যা করেছে। নিহত ওই ইরাকি রাখালের নাম আওয়াদ আল শামারি বলে শনাক্ত করা হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই ঘাঁটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আগেই তৈরি করা হয়েছিল এবং গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা 12 দিনের যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। ইসরায়েল এই ঘাঁটি মূলত বিমান সহায়তা, জ্বালানি রিফুয়েলিং এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করত। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ঘাঁটির বিষয়ে জানত। এর অর্থ দাঁড়ায় ওয়াশিংটন ইরাকের মাটিতে যে শত্রুভাবাপন্ন বাহিনী অবস্থান করছে সেটি 70টি বাগদাদের কাছ থেকে গোপন রেখেছিল। সংবাদপত্রটি জানায়, এই ঘাঁটি এর আগে গণমাধ্যমে আসা অন্য একটি ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা। ওয়াল স্ট্রিট জার্নালের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আরেকটি ঘাঁটি তৈরি করা হয়েছিল যা ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব বা কেন্দ্র হিসেবে কাজ করত এবং সেখানে বিশেষ বাহিনী নিয়োজিত ছিল। সূত্র আল জাজিরা। ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে সংক্রান্ত উগ্র হুঁশিয়ারির কড়া ও বিধ্বংসী জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিশেষ বিবৃতিতে ভারতকে কঠোরভাবে সতর্ক করে বলেছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা চরম কাণ্ডজ্ঞানহীনতা ও পাগলামি। আইএসপিআর স্পষ্ট জানিয়েছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য চিরতরে বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে শনিবার দিল্লির মানেকশ সেন্টারে ইউনিফর্ম আনভেইলড নামক একটি ইন্টারেক্টিভ সেশনে অংশ নিয়ে পাকিস্তানের অস্তিত্ব সংকটের ইঙ্গিত দিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে গত বছরের অপারেশন সিঁদুর এর মতো যুদ্ধাবস্থা আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী ঠিক কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে। এর জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে সীমান্ত তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিশ্বের ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায় নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়। ভারতের সেনাপ্রধানের এই মানচিত্র থেকে মুছে ফেলার ঔদ্ধত্যপূর্ণ ও উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান সামরিক কমান্ড। আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের নেতৃত্বের এই সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার অপ্রয়োজনীয় যুদ্ধ ও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। 8 দশক পার হয়ে যাওয়ার পরও দিল্লির নীতি নির্ধারকেরা পাকিস্তানের মূল অস্তিত্বের ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং তারা নিজেদের অতীত ইতিহাস থেকেও কোনো শিক্ষা নেয়নি। ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র। গোপন নথি ফাঁস। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের চাপ ও সম্পৃক্ততার প্রমাণ মিলেছে একটি ফাঁস হওয়া গোপন কূটনৈতিক নথিতে। মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম ড্রপসাইট নিউজ সাইফার নামে পরিচিত এই নথি প্রকাশ করে, যা ইমরান খানের তাকে ক্ষমতাচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রের অভিযোগকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সোমবার ড্রপসাইট কেবল আই 0678 নামে মূল নথিটি প্রকাশ করেছে, যেখানে 2022 সালের 7 মার্চ তারিখে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান। ওই বৈঠকেই ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে ইমরান খানের নিরপেক্ষ অবস্থানের কারণেই তাকে ক্ষমতাচ্যুত করতে ইসলামাবাদকে চাপ দেয় ওয়াশিংটন। এছাড়াও আফগানিস্তানে অভিযানের জন্য মার্কিন বাহিনীকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় ওয়াশিংটন ইমরান খানের ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিল। কারাবন্দী ইমরান খান বারবার দাবি করেছেন তার স্বাধীন পররাষ্ট্রনীতি এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে পুরোপুরি একমত হতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানের বর্তমান শাসক দল পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে। 2022 সালের এপ্রিলে এক বিবৃতিতে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র চায় ব্যক্তিগতভাবে আমাকে ক্ষমতা থেকে সরাতে এবং তাহলে পাকিস্তানের সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। তিনি বলেন, মার্কিন সন্ত্রাস বিরোধী যুদ্ধের কঠোর সমালোচনা এবং তালেবান শাসিত আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানের জন্য পাকিস্তানের ভূমি ব্যবহার করতে না দেওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সেই সময় ইমরান খান বলেছিলেন, তারা বলছে ইমরান খান যদি অনাস্থা ভোটে হেরে যান তাহলেই কেবল আমাদের ক্ষোভ প্রশমিত হবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। চূড়ান্ত সামরিক উৎকর্ষ অর্জন করেছে খামেনির বাহিনী। এবার মহাকাশ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও স্টারলিংকের সব স্যাটেলাইট ধ্বংস করার ঘোষণা তেহরানের। ইরানে ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন। আবারও ইরানে সেনা পাঠালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিপ্লব হতে পারে। অবরোধ না তুললে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হবে, ইরানের হুঁশিয়ারি। ইসরায়েলে জড়ো হচ্ছে কয়েক ডজন সামরিক মার্কিন বিমান। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর দিন কি ফুরিয়ে আসছে? দ্য ইকোনমিস্টের বিস্ফোরক প্রতিবেদন। ইরাকের মাটিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির সন্ধান। ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান।
ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।